ঐতিহাসিক ৬ দফা ১১ দফা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, মুক্তিযুদ্ধের শুরুর দিকে অংশগ্রহণ করে সাহসিকতার সাথে ৭ নম্বর সেক্টরে যুদ্ধ করে স্বাধীন পতাকা অর্জন এবং পরবর্তীকালে রাজনীতি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে আত্মনিয়োগ করা এই গুণী বহুদর্শী অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান ফিজার। সফল মন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার ১৯৫৩ সালের ২৯ নভেম্বর বাবা মোবারক হোসেন এবং মা শাহেদা খাতুনের ঘরে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার জামগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মুস্তাফিজুর রহমান ফিজার ১৯৬৮ সালে সুজাপুর হাইস্কুল থেকে সফলতার সাথে এসএসসি এবং ১৯৭০ সালে ফুলবাড়ী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি জেলা ছাত্রলীগের দায়িত্ব পালনকালে ১৯৭৩ সালে ফুলবাড়ী কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন এবং ১৯৭৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর এবং ১৯৮৬ সালে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মুক্তিযুদ্ধে অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান ফিজারের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। তিনি ছিলেন অন্যতম একজন মুক্তিযোদ্ধা। তার রয়েছে যুদ্ধদিনের অনেক স্মৃতি, যা তাকে আজও তাড়িয়ে বেড়ায়, ভাবিয়ে তোলে, পুলকিত করে। ৭১ মার্চ মাসের পরই তখন শরণার্থী হিসেবে খান সেনাদের অত্যাচারের মুখে টিকতে না পেরে যারা দেশ ছেড়ে ভারতে আশ্রয় গ্রহণ করছেন, সেরকম শরণার্থী দলে দলে বিভিন্ন রাস্তা দিয়ে তারা ঠিক আমার গ্রামের বাড়ি জামগ্রামের পাশ দিয়েই ভারতে যাচ্ছে আর কি। আমরা তখন অলরেডি ভারতের আশ্রয় শিবিরে। এমন সময় খবর পেলাম যে এই জায়গায় এটা একটা এর রাস্তা পর্যন্ত এটা একটা উঁচু ঢিবিওয়ালা একটা ছোট্ট খাল ছিল আর কি। সেই খালের পাড়ে এটা নবাবগঞ্জ থানার কিছু হিন্দু পরিবার তারা একত্রিত হয়ে এই দিক দিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে এখানে বিহারিরা এবং খান সেনারা এসে তাদেরকে ঘেরাও করে এবং শিশু বাচ্চা সহ প্রায় ১৬৫ জনকে তারা নির্মমভাবে হত্যা করে এই বধ্যভূমিতে। তার রাজনৈতিক জীবনের সূচনা ঘটে ৭০-এর দশকের শুরুতে। সেই সময় থেকে তিনি রাজনীতিতে সক্রিয় হন। কঠোর পরিশ্রমী এবং বহুদর্শী এই গুণী ১৯৭৯ সালে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য এবং ফুলবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ লাভ করেন। এরপর ১৯৮০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পরপর ৩ বার নির্বাচিত হয়ে সফলতার সাথে ২১ বছর দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের কাউন্সিলে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। ৭০-এর দশকের ছাত্র আন্দোলনের ঐতিহ্য ও ধারাবাহিকতা অনুসরণ করে তৎকালীন ছাত্রনেতাদের মধ্যে যে কয়জন আজও রাজনৈতিক ময়দানে সক্রিয় অবদান রাখছেন, তিনি তাদের মধ্যে অন্যতম। অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান ফিজার ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারবর্গের হত্যার পর বিচারের দাবিতে আন্দোলন গড়ে তোলেন। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সাহসী ভূমিকা রাখায় ১৯৯০ সালে দ্বিতীয়বারের মতো তাকে কারাবরণ করতে হয়। মুস্তাফিজুর রহমান ফিজার দিনাজপুর ৫ আসন থেকে ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। কৃষি যন্ত্রপাতি সরবরাহ, ডিজেল, সার এবং কীটনাশকের ন্যায্য মূল্য নিশ্চিত সহ স্থানীয় অবকাঠামো উন্নয়ন
এবং অগ্রাধিকার ভিত্তিতে সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতিবদ্ধ এই নেতা দিনাজপুর থেকে টানা ৬ বার নির্বাচিত। এই সংসদ সদস্য সপ্তম সংসদে ২০০০ সালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সরকারি হিসাব কমিটিতে ১০ বছর এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে ১৫ বছর দায়িত্ব পালন করেন। আনুষ্ঠানিকভাবে ২০০৯ সালে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে ৩১ জুলাই ২০০৯ থেকে ২১ নভেম্বর ২০১৩ সাল পর্যন্ত প্রতিমন্ত্রী হিসেবে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১২ জানুয়ারি ২০১৪ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে যোগদান করেন এবং অদ্যাবধি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারের অন্যতম একটি সফলতা হল নতুন বছরের প্রথম দিনই সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়া। প্রায় ১১.৫ কোটি বই আমরা বিতরণ করব আমাদের শিক্ষার্থীদের মাঝে। প্রায় ২ কোটি বাচ্চা, প্রায় কম বেশি, কারণ আমাদের সরকারের বাইরেও যারা প্রাইমারিতে পড়েন অন্যান্য জায়গায়, এনজিও বা কোনো প্রাইভেট স্কুল, প্রাইমারি পর্যন্ত যেখানেই পড়ুক না কেন এই বইটা আমরা দিই। কোনো মক্তবে পড়ে বা মসজিদে পড়ে, সেখানে বই আমরা সব জায়গায় দিই। তো সেই বই প্রায় ১১.৫ কোটি আমরা এবার বিতরণ করব। বই ছাপানো হয়ে গেছে, জায়গায় জায়গায় বই পৌঁছে গেছে সব জায়গায়। অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারের মন্ত্রিত্বকালীন সময়ে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আর শুধু বই কেন, প্রাথমিকের অনেক সাফল্য আছে। বঙ্গবন্ধু মুজিব যেগুলো করেছিলেন স্বাধীনতার পরে, সেই স্কুলগুলোতে আরও ৪০,০০০ কক্ষ বাড়াবার জন্য একটা প্রকল্প আমরা পাশ করে আসলাম একনেকে। এছাড়াও আরেকটা চ্যালেঞ্জ আমাদের মুখোমুখি আমরা হচ্ছি, সেটা হলো যে ২০১০-এর শিক্ষানীতির আলোকে ৮ম শ্রেণী পর্যন্ত এটা আমাদের আওতায় ছেড়ে দিচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়। ইতিমধ্যেই আমরা প্রায় ৭০০ স্কুলে 6, 7, 8 আমরা সেটা খুলেছি। বিদ্যালয়বিহীন এলাকায় ১৫০০ স্কুলের যে প্রজেক্ট, সেইটা আমরা মোটামুটি ফুলফিল করেছি। আরও কিছু ডিমান্ড আছে, আমরা আর ১,০০০-এর প্রস্তাব করেছি। কয়টা লাগবে সেটা আমরা জানি না, কিন্তু এরকম বিভিন্ন প্রপোজাল আছে। সার্বিক দিক দিয়ে অবকাঠামোগত মেরামত, অন্যান্য কিছু অর্থাৎ জরাজীর্ণ স্কুলের সংখ্যা আমরা আশা করছি ১৭ সালের মধ্যে আমরা এটা করে ফেলবো, যে জরাজীর্ণ স্কুল বলে সেটা থাকবে না। অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার নিজ এলাকা ফুলবাড়িতে ব্যাপক উন্নয়ন করেছেন। উনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এই এলাকার মানুষকে সংগঠিত করে বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগকে
মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করেছেন। এই এলাকায় উন্নয়নে উনি লাগাতারভাবে কাজ করে যাচ্ছেন। উনি দল মত নিয়ে ভাবেন না, উনি জনগণকে নিয়ে ভাবেন, দল মতের ঊর্ধ্বে উঠে কাজ করেন, যার ফলে এই এলাকার মানুষ তাকে বারবার নির্বাচিত করেছে। অ্যাডভোকেট জনাব মোস্তাফিজুর রহমান এমপি এই এলাকার মানুষের অত্যন্ত প্রিয় নেতা। 1986 সালে এরশাদ সরকারের আমলে প্রথম তিনি এই এলাকার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তারই ধারাবাহিকতায় আজ প্রায় 30 বছর ধরে 6বার এই এলাকার মাননীয় সংসদ সদস্য। উনি বরাবর বিপুল ভোটে এলাকার মানুষের ভোটে বারবার নির্বাচিত হয়েছেন। লাগাতার 6বার ধরে উনি এমপি। তার আমলে এই এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট। এই এলাকায় এমন কোনো মসজিদ নাই, মন্দির নাই, শ্মশান নাই যে তার অনুদান সেখানে পৌঁছেনি উন্নয়নের জন্য। সার্বিক বিবেচনায় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তিনি একজন সৎ মানুষ, সৎ ব্যক্তিত্ব এবং গুণগত মানের অধিকারী। তিনি সারা জীবন মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। গরিব মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ কীভাবে বেঁচে থাকে তাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকেন, তার মনোবলকে বাড়িয়ে দেন। আমরা আশা করি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন যুগ যুগ ধরে। অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান ফিজার জাতীয় ও আন্তর্জাতিকভাবে বয়ে এনেছেন অনেক সম্মান। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান ফিজার রাজিনা রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 1979 সালে। এই দম্পতির ফারহানা রহমান এবং ফারজানা রহমান নামে দুজন কন্যা সন্তান রয়েছে। ভাইদের মধ্যে আমার পরিবারের আমি হলাম বড়, ভাই বোন সবার মধ্যে। আমার ভাই বোনেরা সব বড় হয়ে গেছে, তারা গ্রামেই থাকে। আর থানা শহর ফুলবাড়িতে থাকে তারা, আমি এখানেই থাকি। মানে সেটা এমপি হিসেবে অবশ্যই এখানে থাকি আমি, বা মন্ত্রী হিসেবে। নর্মালি তো আমার বাসা ফুলবাড়ি বা দিনাজপুরে বা গ্রামে। তো এখানে আমার 2 মেয়ে, আমি, আমার ওয়াইফ, আমরাই থাকি। তার মধ্যে আমার 2 মেয়ের মধ্যে এক মেয়ের বিয়ে হয়ে গেছে, সে আমেরিকাতে থাকে, ওখানেই চাকরি বাকরি করে, তার বাচ্চা আছে, ওখানেই থাকে তারা। আর ছোট মেয়েটা ঢাকায় থাকে, মাঝে মধ্যে আমার সাথে এসে সঙ্গ দেয়। তার এক ছেলে এক মেয়ে, বড় মেয়ের তো একটাই ছেলে। আমার ওয়াইফ, আমরাই এখানে সার্বক্ষণিক। আর আমাদের এই দেখাশোনা করার কিছু লোকজন থাকে, তাদের নিয়ে আমাদের সংসার। খুবই আমরা কাছের বলতে গেলে বাবার, কারণ রাজনীতিবিদ হিসেবে নর্মালি যেটা হয় যে পলিটিশিয়ানরা ছেলে মেয়েদেরকে সময় দিতে পারে না, বাট আমাদের বাবার ক্ষেত্রে বিষয়টা একদমই ভিন্ন। উনি যতটুকু সময় আমাদেরকে দেন, এত সুন্দরভাবে আমাদের সাথে সময় কাটান যে সে সময়টা না উনি কোনো ফোন রিসিভ করেন, না উনি কোনো বাইরের লোকের সাথে কথা বলেন, উনি শুধু আমাদের সাথেই সব কিছু, তার কি হলো সারাদিন সেটা ডিসকাস করেন। খুবই আমরা গর্বিত যে এরকম একজন মানুষের সাথে মানে আমরা ওনার কিছু এটা ভাবতেই অনেক খুবই ভালো লাগে। আমার ছেলে মেয়েরা ওরা যে এরকম একজন নানাকে দেখছে, শিখছে, আশা করি যে আমার বাবা অনেক দিন যেন বেঁচে থাকেন, ওদেরকে অনেক কিছু শেখাতে পারেন। আমাদেরকে যেভাবে মূল্যবোধগুলো শিখিয়েছেন, আমাদেরকে অনেস্টি শিখিয়েছেন, মানুষের সাথে মিশতে শিখিয়েছেন, আমরা সবার সাথে মিশতে পারি যেভাবে, সেভাবে যেন আমার ছেলেমেয়েরাও শিখতে পারে। প্রতিটি মানুষের মতো প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান ফিজারেরও রয়েছে কিছু অপূর্ণতা, কিন্তু তিনি মনে করেন তার অপূর্ণতার চেয়ে
পূর্ণতাই অনেক বেশি। আমার কোনো এখন যদি চাওয়া পাওয়ার কথা বলেন তো আমি মনে করি না যে আমার কোনো চাওয়া পাওয়া আছে। তবে আমি চাই যে আমার যে নির্বাচনী এলাকার মানুষ আমাকে বিশ্বাস করে, তাদের বিশ্বাসের কারণেই তো আমারে নির্বাচিত করেছে তারা বারে বার। তারা যদি খুশি হয় তাহলে আমার খুশি হওয়ার ব্যাপারটা। তো সেখানে অনেক মানুষ চায় যে তাদের ছেলে মেয়েদের আরও চাকরি বাকরি হবে, এলাকার রাস্তাঘাটের আরও উন্নয়ন হবে, তাদের জীবন আরও উন্নত হবে, এমনটা তারা চিন্তা করে। আমিও সেটা তাদের জন্য চিন্তা করি যে কীভাবে তাদের জীবনমানটা আরেকটু বাড়ে, তারা যেন লেখাপড়া শিখে আরও উপযুক্ত মানুষ হয়, সারা দুনিয়ায় যেন ওখানকার মানুষ যে কর্মের সুযোগ পায় তেমন যেন হয় দেশ বিদেশে, যে সেটা চাই। আমি চাই আমার এলাকার মানুষের আরও উন্নতি হোক। তরুণ প্রজন্মের যারা শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে চায় তাদের প্রতি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান ফিজারের রয়েছে কিছু সদুপদেশ ও পরামর্শ। হ্যাঁ, এখন যে প্রজন্ম বেড়ে উঠছে, এখনকার যারা শিক্ষার্থী বা যারা তরুণ, আমি আমাদের সময়টার কথা ভেবে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হবে এটাই যে তাদের জন্য তো মুক্তিযুদ্ধ করবার সুযোগ আর নেই। মুক্তিযুদ্ধ একবারই হয় এবং আমরা করেছি। 30 লক্ষ মানুষের আত্মদান, এত মা বোনের সংগ্রামের বিনিময়ে বাংলাদেশ। আমি আশা করব এই দেশটাকে এগিয়ে নেবার যে যুদ্ধ, অর্থনৈতিকভাবে মানুষের প্রত্যাশা অনুযায়ী জাতির জনকের যে স্বপ্ন সোনার বাংলা কায়েমের জন্য এখনকার প্রজন্ম নিবেদিত হয়ে সেই কাজটি করবেন, যে কাজ করলে আমরা একবিংশ শতাব্দীর উপযুক্ততা প্রমাণ করতে পারি আমাদের। আমি একজন মুক্তিযোদ্ধা। এই দেশ স্বাধীন করার কাজে বঙ্গবন্ধুর নির্দেশনায়, জাতির জনকের নির্দেশনায় আমি কাজ করতে পেরেছি। এটা আমার ভাগ্যের ব্যাপার। আবার আমার ভাগ্য আরেকটা, সেটা হলো আমার রাজনৈতিক জীবন 50 বছর হলো, 66 থেকে একটি দলে থেকে একই অবস্থানে থেকে আমি কাজ করেছি, যেটা অনেকের ভাগ্যেই হয় না। এখানে সেখানে তাদের বিচরণ হয়েছে, কিন্তু আমার সেই ধরনের কোনো বিচ্যুতি হয়নি। এবং আমি প্রত্যাশা করি যে আমার জীবনের শেষ দিনটাও যেন এই দলের হয়েই শেষ হয় আর কি। তো এইটাই আমার চাওয়া পাওয়া। আর মানুষের বিশ্বাসটা যেন অটুট থাকে শেষ মুহূর্ত পর্যন্ত, তাহলেই হলো। আর এর থেকে বেশি চাওয়ার কি? আমি যখন লাখো কোটি মানুষের দিকে তাকাই তখন তো আমি মনে করি যে আমি ভাগ্যবান মানুষ, এই দেশের জন্য যুদ্ধ করেছি, আবার সেই দেশের মানুষ আমাকে এতদিন ধরে প্রতিনিধি মেনে আসতেছে, নির্বাচিত করে আসতেছে।